সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা বিগত 1 বছর তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হয়নি, তারপরেও অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের পাঠদানটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই স্বল্প প্রয়াস। আমি অজয় কুমার সিংহ, পাল্লা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আইসিটি। আমি আজকে তোমাদের যে বিষয়টি দেখাবো সেটা আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, প্রথম অধ্যায়, 8ম শ্রেণী। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল, বর্তমানে এসে সম্পদের সেই ধারণাটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সম্পদ বলতে আমরা এখন ভূসম্পদ অথবা প্রাকৃতিক সম্পদটাকে বোঝাই না। এখন এই শতাব্দীতে সম্পদ বলতে সম্পদের যে ধারণা হয়েছে সেটা হচ্ছে জ্ঞান। সম্পদ এখন জ্ঞান, আর এই জ্ঞানে যারা বেশি অগ্রগতি তারা বেশি সম্পদশালী। আর এই জ্ঞানের সর্বাধিক সরবরাহ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একটা কথা আছে যে তুমি যদি একবিংশ শতাব্দীর একজন পূর্ণাঙ্গ নাগরিক হতে চাও, সেক্ষেত্রে তোমাকে আইসিটি বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। তোমার আইসিটি বিষয়ে যদি ন্যূনতম জ্ঞান না থাকে, তুমি একজন পরিপূর্ণ নাগরিক হতে পারবে না। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কতটা, সে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। ধরে নাও মোবাইল ব্যাংকিংয়ের কথা। কিভাবে মোবাইল ব্যাংকিংটা হয়ে থাকে? আমাদের যদি পূর্বের যে অবস্থাটা ছিল যে টাকা পয়সা উত্তোলনের জন্য আমাদের ব্যাংকে যেতে হতো, ব্যাংকে যদি অনেক লোকজন থাকতো তাহলে সিরিয়ালে দাঁড়াতে হতো। কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এখন আমাদের আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। মোবাইল যার, ব্যাংক তার। প্রত্যেকটা সেক্টর, যেমন বিকাশ, নগদ, ইউক্যাশ, বিভিন্ন ধরনের কোম্পানি তারা মোবাইলে ব্যাংকিং সিস্টেম চালু করে দিয়েছে। এক্ষেত্রে দূরে থেকেই খুব সহজেই মোবাইলের মাধ্যমে টাকা আদান প্রদান করা যায়। এছাড়াও আর একটা বিষয় লক্ষ্য করো যে তোমরা যারা জেএসসি পরীক্ষা দেবে, জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট, তো জেএসসি পরীক্ষার ক্ষেত্রে ফলাফলের জন্য আমাদের স্কুলে যেতে হতো। এখন মোবাইলে SMS এর মাধ্যমে আমরা ঘরে বসেই সেই জেএসসি রেজাল্টটা পেয়ে যাই। এছাড়াও আরও অনেক ক্ষেত্র আছে, যেমন চাকরির জন্য আবেদন করা। চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আমরা পোস্টাল অর্ডার কিনা, তারপরে আবেদনপত্র লেখা বা পোস্ট অফিসে যেয়ে সেটা পোস্ট করা, বিভিন্ন ধরনের ঝামেলা ছিল। কিন্তু এই অনলাইনে আবেদন করার সুযোগের ফলে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে, একটা কম্পিউটার ব্যবহার করে বা ইন্টারনেট কানেকশান দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজে বাড়িতে বসেই কিন্তু অনলাইনে চাকরির আবেদন করতে পারি। এখন তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই যে শিক্ষার্থীরা বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন বিষয় সম্পর্কে আমরা এখন একটু দেখি। বাংলাদেশে মোবাইল
ফোনের বিস্তার ও নতুন কর্ম সৃজন। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্ম সৃজন, কীভাবে মোবাইল ফোন আমাদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে সে বিষয়টি আমরা এখন দেখব। 1 নাম্বার, মোবাইল ফোন কোম্পানিতে কাজের সুযোগ। মোবাইল ফোন কোম্পানিতে কাজের সুযোগ। মোবাইল ফোন কোম্পানিতে কাজের সুযোগ, আমাদের বাংলাদেশের লোক যদি হয় 16 কোটি, মোবাইল আছে 15 কোটি, মানে প্রত্যেকটা মানুষের, মানে অন্ততপক্ষে প্রত্যেকটা মানুষের কাছে কাছে মোবাইল আছে। হয়তো অনেকের কাছে মোবাইল নেই, কিন্তু এমনও ব্যক্তি আছে একজনের কাছে 3-4টে মোবাইল আছে। তাহলে এই মোবাইল ফোন তৈরি করার জন্য তাহলে এই কোম্পানিতে অনেক লোকের দরকার। আবার নতুন নতুন মোবাইল ফোন ভেঙে যাচ্ছে, সেগুলো নতুন আবার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অনেক লোকের প্রয়োজন। তাহলে এ থেকে তো বোঝা যাচ্ছে যে মোবাইল ফোন কোম্পানিতে হিউজ পরিমাণ লোকের দরকার। নাম্বার 2, মোবাইল ফোন বিক্রয়। মোবাইল কোম্পানিতে লোকের যেমন তৈরি করার কাজে লোকের দরকার, সেক্ষেত্রে মোবাইল ফোন বিক্রয়ের জন্য লোক দরকার। আমরা বিভিন্ন শহরগুলোতে দেখি বিভিন্ন ধরনের বিক্রয় প্রতিষ্ঠান বা দোকান। এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির লোকজন মোবাইল ফোনগুলো দিয়ে যায়। এই বিক্রয়ের জন্যই, বিক্রয়ের ক্ষেত্রেও বিভিন্ন মোবাইল কোম্পানির অনেক লোক নিয়োজিত রয়েছে। শিক্ষার্থীরা, কয়েকটা মোবাইল কোম্পানির নাম আমি বলি, যেমন স্যামসাং, নোকিয়া, হাওয়াই। একটা দিক লক্ষ্য করে দেখো যে এই সমস্ত ফোন, ভিভো, অপ্পো, রেডমি, এই সমস্ত ফোন বিক্রয় করার জন্য আমাদের মানে বাস্তবে দেখো যে এই সমস্ত ফোন বিক্রয় করার জন্য কত লোক বিভিন্ন দোকানের স্টলগুলোতে, মোবাইলের স্টলগুলোতে এসে সবসময় ভিড় করতে থাকে। আমরা ফোন কিনতে গেলে এগুলো লক্ষ্য করে দেখি। বিক্রয় উত্তর সেবা প্রদান। মোবাইল ফোন বিক্রয়ের পরে আমরা মোবাইল কিনতে গেলেই দেখি কি যে আমাদের মোবাইল ফোনে 1 বছরের ওয়ারেন্টি আছে অথবা 2 বছরের ওয়ারেন্টি আছে। যদি কোনো মোবাইল নির্দিষ্ট সময়ের আগে নষ্ট হয়ে যায়, তাহলে ওই নির্দিষ্ট কোম্পানির লোকজন তার বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্য বাধ্য থাকে এবং সেই সেবাগুলো প্রদান করে থাকে। এই সমস্ত কাজের জন্য কিন্তু অনেক লোকজন নিয়োজিত থাকে। শিক্ষার্থীরা, বর্তমানে সবচেয়ে বেশি যেটা আলোচিত হচ্ছে সেটা হলো ঘরে বসে আয়ের সুযোগ। আমাদের বাংলাদেশটা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে কিভাবে প্রত্যেকটা নাগরিক কর্মের সাথে সম্পৃক্ত থাকবে সে বিষয়ে প্রধানমন্ত্রী আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল। এখন ইন্টারনেট অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে আমাদের দেশে এখন ঘরে বসে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। ঘরে
বসে আয়ের সুযোগ। ঘরে বসে আয়ের সুযোগ, এটা কিভাবে সম্ভব? আমি ঘরে বসে কিভাবে আয় করব? ঘরে বসে আয় করার জন্য আমাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে। ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে, বিদেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তারা বিভিন্ন ধরনের কাজ দেয়, সেই কাজগুলো যদি আমি অনলাইনে রিসিভ করে এবং সেগুলো করে যদি অনলাইনে সমাপন করতে পারি, তাহলে ওই কোম্পানি আমার নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এটাই হচ্ছে না ঘরে বসে আয়ের সুযোগ। বিভিন্ন ধরনের কাজ আছে এই ফ্রিল্যান্সিংয়ের ভিতরে, যেমন ফটোশপ এডিটিং আছে। অন্য দেশের লোক তোমাকে দিতে পারে যে একটা ফটো তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, এক্ষেত্রে দেশে তোমাকে $5 দেবে। তাছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে। এগুলোকে কি বলা হয়? আউটসোর্সিং। আউটসোর্সিং, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ আয় করতে পারি। এরপরে আসি যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করার মতো নেই। মানে সমস্ত পৃথিবীটাই একটা আমূল পরিবর্তন তৈরি করে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কিভাবে? যে আমরা ইমেইলের মাধ্যমে বার্তা পাঠাতে পারি। যে কোনো বার্তা দিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের মাধ্যমে আলাপ আলোচনা করতে পারি। বিভিন্ন ধরনের তথ্য, সেবা, তারপরে ছবি, এগুলো আমরা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারি। ওকে শিক্ষার্থীরা, আজ আর এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।